বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আগামী 4 জুন জাতীয় সংসদ উত্থাপিত হবে 2015-2016 অর্থ বছরের বাজেট, এবং বাজেটকে সামনে রেখে বা বাজেট প্রস্তাবিত হওয়ার পরে এবং বাজেট প্রস্তাবনার পরে পাশ হওয়ার আগ পর্যন্ত সময়টাতে মূলত আমরা বাজেটের নানা দিক নিয়ে কথা বলবার চেষ্টা করি। সেই সঙ্গে বাজেট আলোচনা করতে গিয়ে দেশের সামগ্রিক অর্থনীতি নিয়েও আলোচনা করে থাকি। আজকে মূলত সেরকম একটি আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন ব্যাংকার অর্থনীতির বিশ্লেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মামুন রশিদ, আর ডানে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর আহসান মনসুর। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ডক্টর মনসুর, আপনাকে বিশেষভাবে আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়। যে বিষয়টির আলোচনা শুরু করতে চাই, যে সামনে আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাবনা হবে এবং বাজেটে আমরা সবসময় বাজেটের দর্শন নিয়ে বাজেট ঘোষণার পরেও আমরা আলোচনা করে থাকি। তো সাম্প্রতিককালের যে বাজেটগুলো তার প্রেক্ষিতে বিশ্লেষণ করে যদি বলা যায় যে এই বাজেটে যে বাজেটটি প্রস্তাবিত হতে যাচ্ছে এর দার্শনিক দিকটা কি হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আপনার পক্ষ থেকে আমিও বিশিষ্ট আমি বলি যে আমাদের শিক্ষক এবং সামষ্টিক অর্থনীতিবিদ ডক্টর আহসান মনসুরকে স্বাগত জানাই। উনিও বলবেন অনেকদিন যাবৎ আমাদের বাজেট, বিশেষভাবে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ডক্টর আহসান মনসুর জড়িত, এবং বিশেষভাবে মূসক মূল্য সংযোজন করের পাদপীঠ সৃষ্টি করার ক্ষেত্রে তার অবদান অস্বীকার করার মতো কোনো জো নেই। সেটা হচ্ছে বাজেটের তো বিভিন্ন ফেজে আমরা স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় ফেজ দেখেছি, টার্নিং অ্যারাউন্ড দেখেছি। একটা বেশ বিরাট টার্ন অ্যারাউন্ড হয়েছে কিংবা টার্নিং পয়েন্ট রচিত হয়েছে 90 দশকের দিকে এসে, যখন আমরা আস্তে আস্তে বড় বড় প্রকল্প, যে সমস্ত প্রকল্পগুলো গুণমান সম্পন্ন কিংবা বড় ধরনের প্রভাব সৃষ্টি করতে পারে সেই ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা মনোযোগ দিয়েছি। আমাদের ক্লাসিক্যাল যে মনোযোগটি ছিল সেটা তো আমাদের একটা উন্নয়নশীল কিংবা স্বল্পোন্নত দেশ হিসেবে সবসময় আমাদের লক্ষ্য ছিল বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন। আরো যদি সংক্ষেপ করে বলি, দারিদ্র্য বিমোচন আমরা দেখেছি শুধুমাত্র সিঙ্গেল মডেল ইন্টারভেনশনে দারিদ্র্য বিমোচনটা খুব একটা কার্যকর হচ্ছিল না। সেক্ষেত্রে আবার গ্রামীণ দারিদ্র্য, শহুরে দারিদ্র্য, সেটার মধ্যে আমরা মাইগ্রেশনের প্রেক্ষিতে যে সমস্ত আমাদের মতো দেশগুলোতে মাইগ্রেশন একটি বিরাট ইস্যু, রুরাল পপুলারাইজেশনের প্রেক্ষিতে কিংবা গ্রামীণ দারিদ্র্যের মানে বৃদ্ধির প্রেক্ষিতে অনেক শহরমুখী জনস্রোত সৃষ্টি হয়। সেই কারণে আমরা দেখেছি আমাদের মতো দেশগুলোতে আরবানাইজেশনও খুব ফাস্ট, নগরায়নটা খুব ফাস্ট হয়। এখানে যদি সেটার সাথে কাপড় সুশাসনের অভাব, সেটা কিন্তু একটা মেসও ক্রিয়েট করে ফেলে গ্রোথের পথে। তো আমরা দেখেছি দারিদ্র্য বিমোচনের উপরে দার্শনিক যে এটা একটা যে ভিত্তি কিংবা জোর দেওয়া, সেটা সবসময় ছিল। 90 দশকের শুরু থেকে আমরা এসে দেখলাম, আমাদের উন্নয়ন সহযোগীদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, অ্যাটলিস্ট আমি দিব, যে আমরা মোটামুটি খোলামেলা হয়ে গেলাম যে আমাদের একটা প্রতিযোগিতামূলক অর্থনীতি সৃষ্টি করতে হবে, এবং সেই অর্থনীতি সৃষ্টি করার ক্ষেত্রে প্রাইভেট ইকোনমিক প্লেয়ারদেরকে কিংবা প্রাইভেট সেক্টরকে একটা রোল আনতে হবে। এমনকি গ্রামীণ দারিদ্র্য দূরীকরণও বিআরডিবি মডেলের বাইরে গিয়ে কিংবা কুমিল্লা মডেলের বাইরে গিয়ে সেখানেও প্রাইভেট সেক্টরকে একটা ইন্টারভেনশনের সুযোগ দিতে হবে। তারপর আমরা দেখেছি সেখানে গ্রামীণ দারিদ্র্য বিমোচনটা অনেক ত্বরান্বিত হলো। একটা তো মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন রয়েছে, আরেকটা হচ্ছে রেমিটেন্স। বা 74-এর দুর্ভিক্ষের পরে এটা আরো সুন্দরভাবে আশা করি ডক্টর আহসান মনসুর বলবেন, আমরা একটা জিনিস শিখলাম যে শুধুমাত্র ঢাকা চট্টগ্রামে গেলেই দারিদ্র্য বিমোচন হবে না, আমাদেরকে দেশের বাইরে চলে যেতে হবে, ওখান থেকে টাকা আনতে হবে। আমরা দেখলাম একটা উন্নয়ন ঘটেছে, সেটা হলো বিদেশে যাওয়া। তারপর 90 দশকে এসে আমরা শিখলাম প্রাইভেট সেক্টর একটা লেড গ্রোথ। সেই সাথে আমাদেরকে উন্নয়ন সহযোগীরা বলল বড় বড় গুণমান সম্পন্ন কিংবা প্রভাব সম্পন্ন প্রকল্প করতে গেলে বাজেটের বাইরে একটা রোল আউট বাজেট করতে হবে, যে এই প্রকল্প বাস্তবায়িত হবে 3টা বাজেট পিরিয়ডে, এই প্রকল্প বাস্তবায়িত হবে 5টা বাজেট পিরিয়ডে। এইটা আমরা একটা জিনিস দেখলাম। আরেকটা বাজেটের, যেমন দারিদ্র্যের কথা বিমোচনের কথা বললাম, প্রাইভেট সেক্টরের মাধ্যমে বিনিয়োগের কথা বললাম। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, যেটা নিয়ে ওনারা একটা খুব ভালো কাজ করেছেন রিসেন্টলি, পিআরআই, আমি ওনাদেরকে ধন্যবাদ দিব, পরিকল্পনা কমিশনের সাথে, সেটা হচ্ছে সোশ্যাল সেফটি নেট।
যে গ্রামের যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ব্যর্থতার জন্য হোক, আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার জন্য হোক, আমাদের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যর্থতার জন্য হোক, আমাদের কিন্তু একটা বিরাট প্যাসেঞ্জার জনগোষ্ঠী জন্ম নিয়েছে, যেটা আমরা সবসময় বলি না কথাগুলা, যে যারা অন্যের উপরে ভর করে চলতে হয়, যারা ভিক্ষাবৃত্তি করছে কিংবা অটিস্টিক কিংবা ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ, ফিজিক্যালি চ্যালেঞ্জ, প্রায় 1 কোটি, প্রায় আমাদের 9% মতো, উনি আরো ভালো বলতে পারবেন হয়তো, 9% মতো প্যাসেঞ্জার জনগোষ্ঠী। এদেরকে কিন্তু আমরা একটা ভালো জিনিস দেখলাম, এই এশিয়ার মধ্যে বাংলাদেশ বোধহয় অন্যতম একটি সার্থক দেশ, এবং এক্ষেত্রে আমাদের অর্থ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় এবং অপরাপর অনেকেই ধন্যবাদ দিতে হয়, বিশ্বব্যাংক সহ। সেখানে সোশ্যাল সেফটি নেট, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বেশ কিছু কিন্তু উপকার পেয়েছি আমরা। যদিও সমালোচনা আছে আরো করা যেত কিনা, যদিও ভারতেও কিন্তু ভালো ভালো কিছু প্রকল্প এনেছেন এপিজে আব্দুল কালামের সময়ে, এটা এখনো চলছে, মোদী এসে আবার এটাকে আরো বিকশিত করতে চাচ্ছেন গ্রামাঞ্চলেও, সেই সোশ্যাল সেফটি নেট। শুধু আমাদের বাজেটের যে রিসেন্টলি যদি আপনি আমাকে বলেন, সেই ক্ষেত্রে আমি মনে করছি যে দারিদ্র্য বিমোচন এবং বিনিয়োগকে ত্বরান্বিত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য বিমোচনের পথকে ত্বরান্বিত করা, এবং সেটাকে গ্রামীণ অর্থনীতির সাথে সাথে শহরে আরবান পভার্টি, এটাকেও একটা অ্যাটাক করার জন্য নতুন একটা চিন্তা ভাবনা আমরা দেখতে পেয়েছি। দ্বিতীয় যেটা কন্টিনিউ করছে সেটা হচ্ছে রোলিং বাজেট। তৃতীয় যেটা দেখেছি, সোশ্যাল সেফটি নেটের উপর একটা বিরাট ফোকাস দেওয়া। চতুর্থ যে বিষয়টিতে আমরা এখনো জোরের সাথে দেখি নাই, কিন্তু অর্থ বিভাগে, পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীরা বিরাটভাবে আলোচনা করছেন যে স্থানীয় সরকার কাঠামোকে বাজেট বাস্তবায়নের সাথে কিভাবে সম্পৃক্ত করা হয়। এইটা কিন্তু ইদানিং 2-3 বছর যাবৎ আমরা শুনছি কতটুকু সাকসেসফুল হয়েছে জেলা বাজেট, এখনো আমরা দেখছি যে এটা নামে মাত্র ভাবেই চলছে। আরেকটা জিনিস আমরা যেটা দেখছি অর্থনীতির পথে, যেটা আমরা করিডোর আলোচনা করছিলাম, আপনাকে ধন্যবাদ, সেটা হচ্ছে যে মানব সম্পদ বিকাশ যখন ত্বরান্বিত করতে যাচ্ছি আমরা, তখন আমাদের সবচেয়ে বেশি চাপ পড়ছে মানব সম্পদের গুণমান, এবং সেই সাথে দক্ষ মানব সম্পদ তৈরির জন্য শিক্ষার গুণমান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং একমুখী শিক্ষা ব্যবস্থা কিংবা ইন্টিগ্রেটেড শিক্ষা ব্যবস্থা, এইটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা দেখতে পাচ্ছি যে আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী সৃষ্টি করার জন্য সেক্ষেত্রে আমাদের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, গ্রামীণ হেলথ ইনফ্রাস্ট্রাকচার এন্ড হেলথ সার্ভিসেস ডিস্ট্রিবিউশন চ্যানেল, এটা এখনো দুর্বল রয়ে গেছে। এখন সরকারগুলো এই বাজেট ডিস্ট্রিবিউট করতে যে অ্যালোকেশন করতে যে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা ঠিকভাবে জাস্টিস করতে পারছি না এডুকেশন, প্রতিরক্ষা, তারপরে স্বাস্থ্যের মধ্যে। আর এক লাইন বলেই আমি মনে করি একটু কিছুটা চিন্তার উদ্বেগ করতে পারবো। আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে যে গুণাবলী সম্পন্ন, গুণমান সম্পন্ন বড় বড় প্রকল্পগুলো নিতে পারছি কিনা আমরা এখনো দেখতে পাচ্ছি। এমপি মহোদয়রা যদিও পার্লামেন্টে বাজেট নিয়ে কোনো কথাই বলেন না, বলল সেগুলা গ্রহণ করা হয় না, কিন্তু তাদের অনুরোধে প্রচুর ছোট ছোট প্রকল্প ঢুকানো হচ্ছে আমাদের উন্নয়ন বাজেটে, কিন্তু সেগুলা বাস্তবায়ন করতে গিয়ে ছোট ছোট প্রকল্প ওই এমপি মহোদয়ের কাছে কিন্তু হয়তো খুবই ইম্পর্টেন্ট কিংবা পলিটিক্যালি ইম্পর্টেন্ট, কিন্তু বড় প্রকল্প আমাদের নজরদারিতে থেকে কমে যায় সেই ক্ষেত্রে। আর আরেকটা লাইন হচ্ছে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ইদানিং কালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংক এবং ফিলিপিন্সের অভিজ্ঞতায়, ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে যে বাজেট বাস্তবায়নের মনিটরিংটা করা। সেই ক্ষেত্রে বড় বড় যে সমস্ত 10,000 20,000 কোটি টাকার উপরে খরচ করছে মন্ত্রণালয়গুলো, তাদের যে ফিসকাল ডিসিপ্লিন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এখনো কিন্তু আমরা শক্তিশালী দেখতে পাচ্ছি না। প্রতি বছরেই এটা আলোচিত হচ্ছে। এইবার আমরা আশা করছি, এবার আমরা একটু জোরের সাথে ধরেছি অর্থ বিভাগকে, এবার আমরা দেখতে চাই 3টা 4টা 5টা মন্ত্রণালয়ে যে কিভাবে ফিনান্সিয়াল ডিসিপ্লিন এবং ম্যানেজমেন্টটাকে আনা হচ্ছে। ডক্টর হাসান মনসুর, আমি একটু শুরুতেই ফিরে যাই। আবার বাংলাদেশ আমরা জানি যে আমাদের যে দার্শনিক পরিবর্তনটা হয়েছে বাজেট ব্যবস্থায়। আমরা তো কনস্টিটিউশনালি আমরা হচ্ছে সোশ্যালিস্ট দেশ এখনো, কিন্তু বাস্তবে যেটা হয়েছে যে 80-র দশকের গোড়ার থেকে মোটামুটি ভাবে আমরা আস্তে আস্তে বাট ইরিভার্সিবলি আমরা একটা বাজার ব্যবস্থার দিকে চলে এসেছি ক্রমান্বয়ে। এটা একদিনে হয় নাই, এটা আস্তে আস্তে হয়েছে। এবং
ডাইরেকশনটা কিন্তু ইউনিডাইরেকশনাল, কোন সরকারই কিন্তু এটাকে রিভার্স করে নাই, তারা সামনের দিকেই গিয়েছে। কাজেই যেখানে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের ইকোনমিক সিস্টেমটা এই বিষয়ে ঐকমত্যটা আছে, ওই ঐক্যবদ্ধতা আছে এবং এটা পরিধি ব্যাপ্তি হয়েছে।